আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল 3 দিনের রিমান্ডে। 2024 সালে ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে মন্তব্য। আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে 30 জনের সম্পৃক্ততার প্রমাণ। হত্যার উদ্দেশ্যে গুলি করার কথা তথ্য। ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে যুদ্ধে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র, বললেন খামেনি। মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়নি দাবি। 20,000 রাজনৈতিক মামলা 6 মাসের মধ্যে প্রত্যাহারের ঘোষণা। ন্যায্য ও কার্যকর বিচার ব্যবস্থা গড়তেই সংস্কার, মন্তব্য। অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডের সংকটে চামড়া শিল্প। সমন্বিত উদ্যোগ নিতে বিশেষজ্ঞদের তাগিদ। এবং কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার দাপট। বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদের 43 রানের লিড। এছাড়াও নিটল তথা বিশেষ সংবাদে যা থাকছে। লন্ডনে ডাইনোসরের ফসিল প্রদর্শনীর খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানিতে হাবিবুল আউয়াল স্বীকার করেন 2024 সালে ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে। রাজনৈতিক বাস্তবতায় কমিশনের কিছুই করার ছিল না বলে দাবি করেন সাবেক সিইসি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। 2024 সালে রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে রাজধানী শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট AKM মোস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামির 10 দিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। দ্বাদশ সংসদ নির্বাচন বিতর্কিত স্বীকার করে আদালতে হাবিবুল আউয়াল বলেন, কমিশনের মৌলিক সংস্কার ছাড়া 1000 বছরও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ফলাফল জালিয়াতি সহ প্রিজাইডিং কর্মকর্তার নির্দেশ একটি দলের পক্ষে কাজ করার জন্য অর্থ দিয়েছিলেন তৎকালীন সিএসি হাবিবুল আউয়াল। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদেশ দেন আদালত। সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দাবি নির্বাচন ছিল এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে আমরা বলেছি সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে। ৭৮ ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করে। গত রোববার বিএনপির এক কেন্দ্রীয় নেতার করা মামলায় সাবেক সিএসি AKM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে রিমান্ডে নিল পুলিশ। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এতে 30 জনের সম্পৃক্ততা মিলেছে এবং আবু সাইদকে হত্যার উদ্দেশ্যে গুলি করার কথা হয়েছে বলে জানান প্রসিকিউশন। আগামী রোববার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে দাখিল করবেন তারা।
সামনে আসছি, আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের যে তদন্ত প্রতিবেদন সেটা গত 24শে জুন প্রাপ্ত হয়েছে। এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন, ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন। আমরা তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। শহীদ আবু সাঈদ হত্যা মামলা ঢাকায় বসে তদন্ত করে মিথ্যা ও বিকৃত তথ্য উপস্থাপন সহ গণশুনানি নিয়ে টালবাহানার অভিযোগ এনে প্রতিবাদে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কর্মকর্তাদের অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতেমা কনক, খাদিজা আক্তার, নুরুন্নবী আফরিন মিম, শাহরিয়ার সোহাগ ও অন্যরা। সেই সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে নিয়ে বানোয়াট বক্তব্য দেওয়ার বিষয়েও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। আমাদের সাথে শিক্ষার্থীদের কোনো বিরোধ নেই। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আবু হত্যার সঠিক বিচার চাই, এটা আগেও চেয়েছিলাম, এখনও চাচ্ছি, ভবিষ্যতে চাবো। যেহেতু জুলাই মাস আসছে, সেই জুলাই মাসের সামনে রেখে আমরা আবু সাঈদের যারা অরিজিনালি ইনভলভ ছিলেন তাদের যেন চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসে, এটাই জাতি আশা করে। সকলে স্পষ্ট জানি যে আবু সাঈদ ভাই পুলিশের গুলিতে মারা গেছে, তো সেখানে একটা মিথ্যা প্রহসন নতুন মামলা দিয়েছে এবং আপনারা জানেন যে আজকে চার্জের প্রকাশ করে আমরা এটা শিক্ষার্থীরা এটাকে প্রত্যাখ্যান করেছি। আমাদের এবারের প্রসঙ্গ ইরান ইসরায়েল সংঘাত। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসের যে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন তা সত্য নয়। পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি। ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস হওয়া থেকে রক্ষা করতেই যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছিল বলেও উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যুদ্ধকালীন আত্মগোপনে থাকায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে, তখনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। খামেনি বলেন, ইহুদিবাদীরা অনেক উচ্চবাচ্য করলেও ইরানের ধাক্কায় তারা পতনের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। মার্কিন সরকার যুদ্ধে না জড়ালে ইসরায়েল ধ্বংস হয়ে যেত বলেও উল্লেখ করেন তিনি। ইরান বিজয়ী হয়েছে দাবি করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত আঘাত করা হয়েছে। এদিকে ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যোদ্ধা হিসেবে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার আদালতে নেতানিয়াহুর হাজিরা দেওয়ার কথা রয়েছে। ট্রাম্প জানান, এই বিচার অবিলম্বে বাতিল করা উচিত। নেতানিয়াহুর মতো একজন মহান নায়ককে ক্ষমা করার কথা বলেন ট্রাম্প। নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক বিবেচনায় করা প্রায় 20,000 মামলা আগামী 6 মাসের মধ্যে প্রত্যাহার করা হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে আয়োজিত সংলাপে তিনি আরো বলেন, ন্যায্য, জবাবদিহিমূলক ও কার্যকর বিচার ব্যবস্থা গড়ে তুলতেই সংস্কার আনছে সরকার। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের পর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে ইইউ।
জাতীয় সংসদ সুষ্ঠুভাবে চলা এবং বিচার বিভাগ স্বচ্ছ রাখতে কাজ করার পাশাপাশি এদেশের উন্নয়ন সহযোগী হতে চায় তারা। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন সংস্কারেই ফ্যাসিবাদকে রুখে দেয়া যাবে বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। রাহুল রায় রিপোর্ট। নিয়মিতই কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন বিএনপির শীর্ষ নেতারা। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৃহস্পতিবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠক করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান আমির খসরু। পার্লামেন্টের কার্যক্রমকে স্বচ্ছতার সাথে যাতে পরিচালনা করা যায়, তো ইউর পক্ষ থেকে তারা সহযোগিতা করতে চাচ্ছে এবং যেটা আমাদেরও ইচ্ছা, বাংলাদেশের বিচার বিভাগকে স্বচ্ছতার সাথে পরিচালনা করার বিষয়টি উঠে আসছে। বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের সাথে তারা সহযোগী হতে চায়। তাদের শুধুমাত্র তাদের যে আমাদের ওই অনুদান, ঋণ, এর বাইরেও তারা অন্যভাবে অর্থায়নের চিন্তা করছে। জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অংশ নেন বিএনপি নেতারাও। সবাই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, সবাই বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক, সামাজিক সুবিচারের রাষ্ট্র চাই। এখানে যেন আমরা সবাই কার্যত এক হতে পারি, ভাষণের মধ্যে নয়। আমরা বলেছি 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেয়া হলো, এখানেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেয়া হলো। তারপরে কি করা হবে? রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো হবে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ধানমন্ডিতে র্যালি ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে আগামী বছরের জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলাদা সভায় এসব নির্দেশনা দেন তিনি। ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, এবছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে তা এড়িয়ে চলতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, এবছর হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ আসেনি। বৈঠকে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন প্রধান উপদেষ্টাকে জানান, আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে। জাতীয় রুফটপ সোলার কর্মসূচি শীর্ষক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। বৈঠকে প্রধান উপদেষ্টা দ্রুত বাস্তবায়নযোগ্য জাতীয় রুফটপ সোলার কর্মসূচি গ্রহণের নির্দেশ দেন। সরকারি ভবনের সোলার প্যানেল বসানোর কাজটি বেসরকারি উদ্যোগে করা যায় কিনা সে ব্যাপারে সংশ্লিষ্টদের বিবেচনা করতে বলেন তিনি। যারা বসাবে তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থে রক্ষণাবেক্ষণ করবে। এই প্রক্রিয়ায় সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের জন্য কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না এবং সৌর বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত ছাদের জন্য প্রতিষ্ঠানগুলো ভাড়া পাবে বলেও উল্লেখ করেন তিনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নগরবাসীর প্রত্যক্ষ অংশগ্রহণে সেপ্টেম্বরের মধ্যে জিরো সয়েল কর্মসূচি উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হবে। রাজধানীর পূর্বাঞ্চলে বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার চারপাশে 250 কিলোমিটার এলাকা জুড়ে সবুজায়ন করার পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। রাজধানীর পূর্বাঞ্চলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বনায়ন কর্মসূচির উদ্বোধন। তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে ঢাকার 2 সিটি আশেপাশে 122 কিলোমিটার খাল উদ্ধারের কাজ চলমান রয়েছে বলে জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক। আমরা এবার সরকারি সংস্থার সাথে মিলে কাজ করতে চাই, তাহলে কাজগুলো অনেক সাস্টেনেবল হবে। সেটাকে মাথায় রেখে আমরা বন বিভাগের সাথে নিয়েই আমরা এই টানা 1-2 বছর আমরা এই সিটি কর্পোরেশন যে নতুন জায়গাগুলো আছে এবং ঢাকার ভিতরে যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা গ্রিন ট্রান্সফরমেশন করব। বায়ু দূষণ রোধে সরকারি সংস্থার পাশাপাশি ঢাকার অধিবাসীদের অংশগ্রহণের আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। ঘাস দিয়ে, আইভি লতা দিয়ে, অন্যান্য যেটা সহজলভ্য তা দিয়ে যদি আমরা ঢেকে যাই তাহলে ধূলি দূষণটা আমাদের কমবে। আমরা আশা করি নগরবাসীকে সাথে নিয়ে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে আমরা
সেপ্টেম্বরের মধ্যে জিরো সয়েল কর্মসূচিটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। বনায়ন কর্মসূচির অধীনে আগামী 3 মাস বৃক্ষরোপণ ও শীতকালে ঢাকায় ফুল গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৈয়দ মাদি হওয়াদিদ, চ্যানেল আই, ঢাকা। দেশের অন্যতম সম্ভাবনাময় অর্থনৈতিক খাত চামড়া শিল্প। মানসম্মত কাঁচামাল ও আমদানিকারকদের বিপুল আগ্রহের বিপরীতে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে সংকটে এই শিল্প। পরিবেশ বান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি সমন্বিত উদ্যোগে চামড়া খাত এগিয়ে যাবার পাশাপাশি বয়ে আনবে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি, বলছেন বিশেষজ্ঞরা। চামড়া শিল্প বর্জ্য পরিবেশ দূষণ নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বের সাথে তাল মিলিয়ে শিল্পায়নের সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ শিল্পের মতো দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে চামড়া ও পাদুকা শিল্প। তবে সনাতন পদ্ধতি, অস্বাস্থ্যকর পরিবেশ আর যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, সায়ানাইড, ফেনল, আর্সেনিক সহ প্রায় 92 ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। এই শিল্পের রাসায়নিক পদার্থ ও ভারী ধাতু মিশ্রিত অধিকাংশ বর্জ্যই পরিশোধন ছাড়াই চলে যাচ্ছে পার্শ্ববর্তী নদী, নালা, খালে। পরিবেশ সুরক্ষায় ব্যর্থ হওয়ায় শিল্পোন্নত দেশগুলোতে চামড়াজাত পণ্য রপ্তানির অনুমতি পায়নি দেশের অধিকাংশ কারখানা। এতে বছরে প্রায় $50 কোটি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। চলমান সংকট নিরসনে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি পরিবেশ বান্ধব কর্মপরিবেশ নিশ্চিত জরুরি। এতে একদিকে বহির্বিশ্বে বৃদ্ধি পাবে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা, অন্যদিকে ভালো থাকবে পরিবেশ, উন্নত হবে দেশের অর্থনৈতিক অবস্থানও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চামড়া শিল্প বর্জ্য পরিবেশ দূষণ নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 10:15 প্রকৃত জীবন অনুষ্ঠানে। এবারে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটাররা। দিন শেষে 43 রানে লিড পেয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশের 247 রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 2 উইকেটে 290 রান করে। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন শ্রীলঙ্কার প্রথম নিশাঙ্কা। তানভীর আহমেদের রিপোর্ট। কলম্বোয় আগের দিনের 8 উইকেটে 220 রান নিয়ে খেলতে নেমে 27 রান যোগ করে অল আউট হয় বাংলাদেশ। একার লড়াইয়ে বাংলাদেশকে খুব কাছে নিলেও 250 রান পার করাতে পারেননি তাইজুল ইসলাম। টেল এন্ডার তাইজুল ইসলাম খেলেন 33 রানের কার্যকরী ইনিংস। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওয়ানডে মেজাজে খেলতে থাকে শ্রীলঙ্কা। বাংলাদেশের এলোমেলো বোলিংয়ের সুযোগ নিয়ে 9 ওভারে ওপেনিং পার্টনারশিপে 50 রান পার করে স্বাগতিকরা। এই সংস্করণে 19 ইনিংস পর প্রথম উইকেটে 50 রানের পার্টনারশিপ পেল শ্রীলঙ্কা। 88 রানে লঙ্কানদের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন স্পিনার তাইজুল ইসলাম। 40 রান করে প্যাভিলিয়নে ফেরেন লাহিরু উদারা। এর পরের গল্পটা নিশাঙ্কা আর চান্দিমালের। দুজনের পার্টনারশিপ থেকে আসে 194 রান। টানা 2 ম্যাচে সেঞ্চুরি করলেন নিশাঙ্কা। শেষ বেলায় নাইম হাসান চান্দিমালের উইকেট তুলে নেন। 10টি 4 ও 1টি ছক্কায় চান্দিমালের ব্যাট থেকে আসে 93 রান। প্রথম নিশাঙ্কা 18টি 4-এর মারে 146 রানে। প্রভাত জয়াসুরিয়া 5 রানে অপরাজিত আছেন। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। মাদকের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, মাদক নির্মূলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকাসক্তদের জন্য আলাদা কারাগার নির্মাণ করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ ও অন্যরা উপস্থিত ছিলেন। নতুন ধরনের মাদক সম্পর্কে দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে এবং এগুলোর বিস্তার রোধে উদ্যোগ গ্রহণ অব্যাহত রয়েছে। মাদকের ক্রয়ের গ্রাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইজো প্রদেশে ভয়াবহ বন্যায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরে গেছে 80,000-এরও বেশি মানুষ। দ্বীপ প্রবেশটিতে নিম্নচাপ আঘাত হানার পর এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। বন্যায় প্রদেশের অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। ঘরবাড়িতে এখনো আটকে আছেন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। জুরাসিক যুগের শেষের দিকে পৃথিবীতে ঘুরে বেড়ানো এনিগমা কার্সার জাতের ছোট আকারের ডাইনোসরের ফসিল প্রদর্শন করছে লন্ডনের একটি জীবাশ্ম মিউজিয়াম। এনিগমা কার্সার একটি ছোট উদ্ভিদভোজী ডাইনোসর। এটি তার পেছনের পা দিয়ে ঘুরে বেড়াতো এবং দ্রুত দৌড়াতে পারত। এটি যে কোনো সময়ের জন্যই একটি বিরল প্রজাতির প্রাণী। এনিগমা কার্সার মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল কলোরাডো থেকে এসেছে এবং এখন থেকে প্রায় 150 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বিচরণ করত। ক্ষুদ্রাকৃতির হওয়ায় এনিগমা কার্সার বড় আকৃতির ডাইনোসরদের পায়ের চারপাশে ঘুরে বেড়াতো বলে জানিয়েছেন পল ব্যারেট নামে একজন অধ্যাপক ও জীবাশ্মবিদ। কৃষি সংবাদ। চট্টগ্রামের বোয়ালখালীর খিতাবচরে 2 তরুণ তানভীরুল হক ইমন ও সাইদুল হক তুহিন একসময় চাকুরির পেছনে ছুটলেও এখন তারা পরিচিত সফল কৃষি উদ্যোক্তা হিসেবে। চট্টগ্রাম থেকে জাহিদ হাসান শাকিলের তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। আপেল কুল, লিচু, মাল্টার পাশাপাশি ইমন ও সাইদুল এবার মিশ্র বাগানে রোপণ করেছেন প্রায় 600 উন্নত জাতের আম গাছ। ফলন এতটাই ভালো যে এবছরই প্রায় 8000 কেজি আম বিক্রি করে 10 লাখ টাকারও বেশি লাভের প্রত্যাশা করছেন তারা। প্রতি সিজনে যে কোনো না একটা ফল যেন পাওয়া যায়, এই বিষয়টা আমরা মাথায় রেখে একটার পর একটা আমরা বাগান করছি। আমাদের লোকাল কাস্টমার বেশি, আর সবচেয়ে প্রবাসী যে বাইরে আছে এরা বাইরে থেকে অর্ডার করে। আমরা অনলাইনে এই বোয়ালখালীর ভিতর, চট্টগ্রামের ভিতর আমরা সবচেয়ে বেশি ডেলিভারি দিয়ে থাকি। যারা বেকার যুবক আছে তারা বসে না থেকে আমাদের মতো তাদের আশেপাশের জায়গাগুলোকে এরকম কাজে লাগাক, ইনশাল্লাহ তারাও সফল হবে। তাদের বাগান এখন শুধু পরিবারের আয়ের উৎস নয়, এলাকার জন্য একটি দৃষ্টান্ত। 5 বছর ধরে এখান থেকে আম কিনতেছি, অনেক ভালো সুস্বাদু। প্রতি বছরে আমার ভাই বোনদের, তারপর আমার আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে, হ্যাঁ, সবার জন্য গিফট দিই আর কি। এটা কোনো ফরমালিন নাই, একদম বাগানের মাল এবং সবাই অনেক লোক আসে এখানে। বাগানের গাছগুলো নিয়মিত পরিচর্যা হচ্ছে কৃষি অফিসের পরামর্শে, ফলে রোগবালাই এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আমাদের পরামর্শ মোতাবেক সঠিকভাবে সেই কাজটা করতে পেরেছে বিধেই আজকে তাদের সফলতা। শিক্ষিত বেকার তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে যদি কারো এরকম উপযুক্ত জমি থাকে তা আমার সাথে যোগাযোগ করলে আমরা তাকে প্রদর্শনী এবং কারিগরি সহায়তার মাধ্যমে এরকম আরো অনেক বাণিজ্যিক ফল বাগান স্থাপন করতে পারবো বলে আমরা আশা রাখি। তরুণদের সাহসিকতা আর প্রযুক্তি নির্ভর চাষাবাদের সংমিশ্রণেই গড়ে উঠেছে কৃষি নির্ভর বাংলাদেশ। তানভীরুল ও তুহিনের মতো আরো অনেক তরুণ এগিয়ে এলে বদলে যাবে দেশের অর্থনীতি। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ।
রাজধানীর আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠ যেন একখণ্ড সবুজ বাগানে পরিণত হয়েছে। শুরু হয়েছে মাস জুড়ে জাতীয় বৃক্ষ মেলা। পুরো মাঠ সেজেছে বৃক্ষ সম্ভারে। বনজ ও ঔষধি গাছের পাশাপাশি ফল ধরে থাকা গাছগুলোর প্রতি বৃক্ষপ্রেমীদের প্রতি আগ্রহ। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। সরকারি বেসরকারি 82টি প্রতিষ্ঠানের মোট 150টি স্টলে বৃক্ষের সমারোহ। আমসহ বিভিন্ন গাছের চারায় ধরে আছে ফল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকায় মানুষের মধ্যে যে বৃক্ষরোপণের তাগিদ সৃষ্টি হয়েছে তা ফুটে উঠেছে মেলায়। মেলায় ঘুরে ঘুরে পছন্দের চারা কিনছেন তারা। আনার, কামরাঙ্গা, জলফই, লিচু, সবেদা এগুলো দিনের দিন হারিয়ে যেতেছে। বনজ, ফলস এগুলো যদি বেশি করে যদি আমাদের দেশে যদি গাছ লাগায় তাহলে খুব সুন্দর হয়। দাম মোটামুটি কম লাগছে আর কি আমার কাছে। বাগান বিলাসের অনেকগুলো কালার নিয়েছি আর কি, অনেকগুলো জাত, অলমোস্ট 60টার মতো আর কি। লোহা শাল আছে, ঠিক আছে, এই যে লাল চন্দনের চারা, আবার আছে এখানে যে তাল, এখানে যে আবার এই যে উন্নত মানের খেজুর গাছ, ঠিক আছে, এই যে খেজুরের গ্যাডাপটা দেখেন, এটা কিনা হলো সাকার। মেলায় ক্রেতাদের উপস্থিতিও উল্লেখযোগ্য। নতুন নতুন বৃক্ষের সঙ্গে পরিচিত হচ্ছে তারা। মেলার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা যেমন বাড়ছে, তেমনি সবুজায়ন বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। এই যে 12 মাসি কদবেল, এদের কদবেলও অনেক কিন্তু দাম। আপনি একালি কদবেল কিনলে 400 টাকা লাগে। এই যে কদবেলের চাষ করতে পারবে আমাদের কৃষক। চন্দন গাছ এটা খুব দামি গাছ, এই চন্দন থেকে অনেক ইনকাম করা সম্ভব। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলা চলবে 24 জুলাই পর্যন্ত। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কোনো প্রতিনিধির অংশগ্রহণ ছাড়াই হয়ে গেল সার্ক ফাইন্যান্স গভর্নর সিম্পোজিয়াম। আয়োজক দেশ হিসেবে ঢাকায় অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের আলোচনায় এবারে প্রতিপাদ্য ছিল আর্থিক অন্তর্ভুক্তির সব দেশের মধ্যে দূরত্ব কমিয়ে আনা। ভুটানের কেন্দ্রীয় ব্যাংক রয়্যাল মনিটারি অথরিটি গভর্নর দাশো পেনজোর উদ্বোধনী বক্তব্যে দেশটিতে ব্যাংকিং সেবা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুর বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ আছে, থাকবে, তবে তা যেন আর্থিক খাতে সহযোগিতার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। আমাদের মধ্যে যে পার্থক্যটুকু থাকুক না কেন, সেন্ট্রাল ব্যাংক পর্যায়ে আমাদের যে তথ্যের আদান প্রদান, আমাদের যে গবেষণামূলক কার্যক্রমের যৌথ উদ্যোগ, আমাদের যে উচ্চ পর্যায়ে গভর্নেন্স লেভেলের যে আলোচনা, সেগুলো কিন্তু চলতে থাকবে এবং সেটা যেন ব্যাহত না হয়। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। সারা দেশে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা হয়েছে। এবছর 12.5 লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। লিখিত পরীক্ষা চলবে 10 আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা 11 আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে 28 আগস্ট। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা বলেছেন, প্রশ্ন ফাঁস রোধে কঠোর অবস্থানে সরকার। ডেঙ্গু ও করোনার প্রাদুর্ভাব বাড়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন তিনি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহাসড়কে ফ্লাইওভার নির্মাণ কাজে বিকট শব্দ ও উচ্চ কম্পন সৃষ্টিকারী হাইড্রোলিক হ্যামার ব্যবহার বন্ধ করে শব্দহীন আধুনিক মেশিন ব্যবহারের মাধ্যমে কাজ করার দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম.এ. মতিন মোল্লা সহ অনেকে। বক্তারা বলেন, হাইড্রোলিক হ্যামার ব্যবহার করায় বিকট শব্দ এবং উচ্চ কম্পনের সৃষ্টি হচ্ছে, যা শব্দ দূষণ এবং প্রতিবেশের মারাত্মক ক্ষতি করছে। জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে ফেনীতে বর্ষাকাল ব্যাপী গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কৃষক দল ফেনী জেলা শাখার আয়োজনে দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সহ সংগঠনের অন্য নেতারা। আগামীর রাষ্ট্র যেন সবুজ হয় এমন প্রত্যাশার কথা জানান সংশ্লিষ্টরা।
এবারে রয়েছে খেলার খবর। ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে। ২০২৪ সালে ডামি ও প্রহসনে নির্বাচন হয়েছে মন্তব্য। আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে ৩০ জনের সম্পৃক্ততার প্রমাণ। হত্যার উদ্দেশ্যে গুলির করার তথ্য। ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে যুদ্ধে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র, বললেন খামেনি। মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়নি দাবি। ২০,০০০ রাজনৈতিক মামলা ৬ মাসের মধ্যে প্রত্যাহারের ঘোষণা। ন্যায্য ও কার্যকর বিচার ব্যবস্থা গড়তেই সংস্কার মন্তব্য। অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে সংকটে চামড়া শিল্প। সমন্বিত উদ্যোগ নিতে বিশেষজ্ঞদের তাগিদ। এবং কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার দাপট। বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদের ৪৩ রানের লিড।